আবুল হাসান ভাই, জাজাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখার জন্য যারা লাইভে যুক্ত আছেন বলবেন আওয়াজটা ক্লিয়ার হচ্ছে কিনা। যারা দেখছেন লাইভটা, আমার আওয়াজটা ক্লিয়ার আসতেছে কিনা, ক্লিয়ার শোনা যায় কিনা, এটা একটু জানাবেন। আমাদের আজকের আরো কয়েকজন সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন তো আমি তো অ্যাকসেপ্ট করছি।
আমি তো অ্যাপ্রুভ করলাম, তারপরেও আবার দিচ্ছি। তোমার সাউন্ড মনে হয় মিউট হয়ে আছে, আনমিউট করো। হ্যাঁ হ্যাঁ, নাজমুল হুদা, ওখানে রিকোয়েস্ট পাঠাইতে হবে। হাসানও তো রিকোয়েস্ট পাঠায় নাই, ওই ওভাবে দেখতেছে শুধু। আবু তাহের আবার একটু রিকোয়েস্ট দিতে হবে। আবু তাহের যোগ করা হচ্ছে। আমাদের উদীয়মান রাজনীতিবিদ নাজমুল হুদা রিকোয়েস্ট করলে মনে হয় অ্যাকসেপ্ট হয়ে যাবে। নাজমুল হুদা রিকোয়েস্ট করছে, এখন বাকি প্লিজ আছে। অ্যাকসেপ্ট করে নেন। হ্যাঁ, অ্যাকসেপ্ট করা হয়েছে। আহসান আহসান আসে না এখনো। অ্যাকসেপ্টের পরে আবার ওয়াচ আসবে, সেই জায়গায় অ্যাপ্রুভ দিলেই হয়ে যাবে। দেওয়া হয়েছে। হুম, আবার কি হইলো? আহসান আবার কি হইলো? নাজমুল তো যুক্ত হইলো, আবার বের হইলো কে? নাজমুল মনে হয় যুক্ত হতে পারেনি। না, যুক্ত করা হচ্ছে এখন। আমি সবাইকে অন্ধকার দেখতেছি। আমাকে দেখা যাচ্ছে? না, আমি তো দেখতে পারতেছি না। আমাকে দেখা যায়? হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে। আমি তো সবাইকে অন্ধকার ভাই দেখতে আমাকে কি পাচ্ছি। দেখা যাচ্ছে? আহ নাজমুল তো অ্যাড হয়েছে, বাট দেখা যাচ্ছে না। আমাকে কি দেখা যাচ্ছে? নাজমুল, তোমার যদি কোনো অপারেটর থাকে সেভাবে তুমি যুক্ত হতে পারো বা আমাদের ওখানে নিয়ে যেতে পারো, সমস্যা নেই। আপনি আনমিউট করেন। আবার বের হয়ে গেল কে? আপনি কি কাউকে দেখতে পাচ্ছেন? না, আমি তো কাউরে দেখতে পাচ্ছি না। আবু তাহের আবার কি হইলো? আবু তাহের বের হয়ে গেল কেন? আচ্ছা, আমরা এখানে যদি না হয় জুম মিটিং এর মাধ্যমেও হওয়া যেতে পারে। জুম মিটিং এর মাধ্যমে এটা কি ফেসবুকে দেওয়া যাবে? হ্যাঁ, রেকর্ড করে রেখে পরে লাইভে দেওয়া যাবে। আমরা দেখি এখানে কিছু আলোচনা করা যায় কিনা। এরপরে জুম মিটিং করা যেতে পারে। জুম মিটিং আমরা ইনশাল্লাহ আরো বৃহৎ পরিসরে করবো ইনশাল্লাহ। আমাকে কি দেখা যায়? আমি তো কাউকে দেখতে পারতেছি না। তবে এখানে যুক্ত ভ- হয়েছে আহসান। কই আহসান? আমার ভয়েস শোনা যায় ভাই? ভয়েস শোনা যায়? হ্যাঁ, ভয়েস হ্যাঁ, শোনা বয়স যাচ্ছে। বয়স শোনা যাচ্ছে। ও, তাহলে দেখা যাচ্ছে না। কারণ কি, আমি তো এটা প্রথম ইউজ করতেছি, যার কারণে বুঝতেছি না আর কি। আপনারা হ্যাঁ, রিকোয়েস্ট তোমার যদি দিচ্ছেন কোনো হলো অনেক। অপারেট থাকে যে কোনো ভাবে যুক্ত হওয়া যায়, সেটা আমাদেরকে সাজেস্ট করতে পারো, নাজমুল হুদা।
ভাই এখানে কে কোন দলের পক্ষে কথা বলবে এরকম না। সবাই নির্বাচনী আলোচনা সম্পর্কে আমরা কিছু আহ, গল্প করব এই আর কি। তো এই গল্পের মাঝখান থেকে আমি আশা করব যে আমাদের যারা দর্শক শ্রোতা থাকবেন এদের খুব ভালো একটা অভিজ্ঞতা আসতে পারে, ভালো শিক্ষণীয় কিছু আসতে পারে। এই আবু মুসা আসুনি? ওই ঘরে গেলাম। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আহসান কই? কি সবাই কি ঘুমায় পড়ছে নাকি? এখানে তো আমাদের দেখতে পাচ্ছি যেটা আবু মুসা ইনামুল চাচু আমাদের কমেন্ট করছেন যে ইব্রাহিম বিন রুমি আবু মুসা মাহমুদ তোমাদের জন্য শুভকামনা রইল। কে? জাযাকাল্লাহ খায়ের। ভাই আছি তো, বাট দেখা যাইতেছে না বোধ হয়। একজন কমেন্ট করছে, সাইদ এমডি তাকিউদ্দিন, উনি লেখছে, ভাই কে কোন দলের পক্ষ হয়ে কথা বলবে? ওরে নিয়ে আইসা আমি করে দিই। আমাদের পরিচিত ভাই ব্রাদার আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হচ্ছেন। কি রে, বের হয়ে যায় কারণ কি, নাকি কোনো সমস্যার কারণে এরকম হচ্ছে? আর এটা হচ্ছে অনেক সময়, ওই যেমন আমি প্রথমে ঢুকছি, ঢোকার পরে একটা উপরের দিকে একটা চাপ লাগছে, মানে ওই ধাক্কা লাগছে, তো আমি কেমনে যেন অটো বের হয়ে গেছি, পরে আবার ঢুকলাম আর কি। ওই একবার ঢোকার পরে আর নড়াচড়া দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, নড়াচড়া দিলে আবার হয়ে যায়। আমাদের মাসিহ বিন হাশেম লেখছেন, আপনাদের জন্য শুভকামনা, জাযাকাল্লাহ। আবু মুসা তোমাকে যোগ করা হচ্ছে কিন্তু। তামিম আনোয়ার, কোন বিষয়ে আলোচনা হবে এবং কে কোন বিষয়ে? ইব্রাহিম বিন রুমি, বিষয়টা ক্লিয়ার করলে ভালো হয়। অবশ্যই ইনশাআল্লাহ। আজকে আমাদের নগরকান্দা সালতা তথা ফরিদপুর 2 আসন সম্পর্কে আমাদের মাঠ পর্যায়ের অবস্থা কেমন এ বিষয়ে কিছু আলোচনা থাকবে। আর পাশাপাশি আমাদের এই আহসান তো যুক্ত হতে পারতেছে না, স্বীকার তো করতে করলাম, অ্যাকসেপ্ট তো করলাম। একা হয়ে গেলাম আবার। এই বের হওয়া যাবে না আহসান, একবার ঢোকার পরে আর নড়াচড়া না দিলে ওভাবে থাকবে হয়তো। নড়াচড়া দেয়নি তো। এই প্রথম প্রথম তো আমাদের একটু সমস্যা হবে, আমরা সবাই তো এক্ষেত্রে নতুন। ভাই আমাকে কি দেখা যায়? দেখা যাওয়া লাগবে না, মোটামুটি ভয়েস শোনা গেলেই হবে। ভয়েস শোনা যাচ্ছে? আমি কিন্তু হ্যাঁ, কাউকে দেখতে পাচ্ছি না। আমিও কাউরে দেখতে পারতেছি না, আমিও তো সবাই কাউকে দেখতে একই পাচ্ছি হালত। না, শুধু ভয়েস শোনা যাচ্ছে। এখন সবাইকে দেখা যাচ্ছে। নেট থেকে বের হলে সবাইকে দেখা যাচ্ছে, সমস্যা নাই, সবাই ক্যামেরা ওপেন রাখলেই হবে।
যাক, ঠিক আছে, মাশাআল্লাহ। এখন আবু তাহের কই? আবু তাহের তো আবার কই? আচ্ছা, ও ওকে তো আসবে, সমস্যা নাই। প্রিয় নগরকান্দা, সালথা তথা ফরিদপুর 2 আসনের সমস্ত ভোটারগণ, ভাই বোনেরা যারাই আমাদের লাইভ দেখতেছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। তো যারা এই লাইভটি দেখতেছেন তারা ভাই, মেহরবানি করে আমি একটু কথা বলি 1 মিনিট। হুম ভাই, আমি 5 মিনিটের জন্য একটু বের হইতে চাই, কারণ আমি একটা প্রোগ্রামে আসছি, তো এখন আমার বক্তব্য দেওয়ার জন্য সঞ্চালক সব ডাকতেছে, তো জাস্ট বক্তব্যটা দিয়ে আমি বের হয়ে যাইতেছি। হ্যাঁ, শিওর শিওর আমাদের শিওর, প্লিজ। আচ্ছা আচ্ছা, বালা হুজুরের ঠিক আছে, নির্বাচন, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ। আবু তাহের আবার রিকোয়েস্ট দিতে হবে, তুই বের হয়ে গেছিস। আবু তাহেরা আসে আসুক, না আসে না আসুক, এই হ্যাঁ, ও ওই যাকে যে নড়াচড়া দিয়ে বের হয়ে যায়। না, এই আহসান সাহেব তো যুক্ত হয়ে গেছে, হ্যাঁ, আমি এখন যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ। পাওয়া গেছে ডক্টর সাহেব রে। হ্যাঁ, তো পরিচিত ভাই ব্রাদার যারা আছেন লাইভটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আর আল্লাহুম্মা আমাদের আমিন। আজকের আলোচনা বলতে আমরা তোমার মিউট হয়ে গেছে আবার, ইব্রাহিম। আমরা এক একজন এক এক জায়গায় আছি। তো প্রত্যেকের স্থান থেকে আমরা যতটুকু ফেসবুকে হোক কিংবা আমাদের এলাকার পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করব। তো এই বিষয়ে আলোচনার মধ্যে অনেকগুলোই থাকবে পয়েন্ট। তার মধ্যে আমরা শুরুতেই আহসান আসেনি, আচ্ছা আচ্ছা, আচ্ছা, কথা কয় না তো। আসছি। যেহেতু আমরা সবাই মোল্লা মৌলবী, তা আমি চাচ্ছি যে আহসানের কণ্ঠে আমরা একটু তেলাওয়াতটা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কেবলা ওরে রে। তিলাওয়াত। হ্যালো, ইব্রাহিম হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। তিলাওয়াত করতে হবে? একটু তেলাওয়াত 2-1 আয়াত বা যতটুকু ইচ্ছা একটু তেলাওয়াত করলে আমরা বরকতের জন্য আর কি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق، لا إله إلا هو رب العرش الكريم. ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. صدق الله العظيم. অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আসলেই তেলাওয়াত শুনতেছিলাম খুব গভীর মনোযোগ দিয়েই, খুব ভালোই লাগতেছিল আলহামদুলিল্লাহ। তো আমরা কথা শুরু করার আগে কিছু ভাইয়ের কমেন্ট আমরা দেখতেছি, অনেক কমেন্ট চলে আসছে এখানে। আমাদের সাইফুল ইসলাম ভাই সুমন, জাযাকাল্লাহ, আসছেন। আব্দুল্লাহ আল মামুন, জুবাইর আহমদ, এমনি ভাবে জাকির হোসেন ফারুকী, তামিম বিন আনোয়ার, তাকি ভাই, আলহামদুলিল্লাহ আমাদের তাকি ভাই আমাদের সাথে যুক্ত আছেন। নসেই বিন আসেম, এরপরে রফিকুল ইসলাম আছেন। এরপরে আমাদের সাবেক কমিশনার এমডি বিলাল হোসেন মোল্লা, তিনি আছেন। মোহাম্মদ হাসমুদ ভাই, তিনি আছেন। কাসেম, এমডি কাসেম ভাই, তিনি আছেন। এরপরে মাহবুবুর রহমান মাহবুব ভাই আছেন। এরপর তানভীর ভাই আছেন, মহব্বতের ভাই। তিনি জিজ্ঞাসা করেছেন মুসা মামা নানি কেমন আছে, একটু দুষ্টুমি করছে আর কি।
মুবাশশির আহমদ দেখতেছেন আমাদের সাথে, মেহেদী হাসান, ওলিউর রহমান ভাই বলছেন রিক্সা। ইনশাল্লাহ ভাই, আল্লাহ তাআলা আমাদের আহ, যেটাতে ইনসাফ কায়েম হবে ইনশাল্লাহ সেটাই যেন আমাদের আল্লাহ তাআলা জয়যুক্ত করেন। তৌসিফ ইয়াসিন দেখতেছেন। আবু সাইদ আল খুদরি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বড়দের মধ্যে আমি একজন প্রথম ছোট মানুষ হাজিরা দিতে এসেছি। ভাই আপনারা তো অনেক বড় মানুষ। এমডি আলামিন দেখতেছেন, সাব্বির কাজী, এমডি আলামিন, আবু আবু সাইদ আল খুদরি, এমনি হবে মোহাম্মদ পারভেজ, আমাদের এবিএম মাসুম বিল্লাহ, কাসিমুল উলুম ইসলামী মাদ্রাসার আহ, আহ, স্বনামধন্য একজন ছাত্র ছিলেন, সাবেক ছাত্র, এবং বর্তমান উস্তাদ হিসেবে আছেন। এমডি তাহির মোল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে নির্বাচনী কার্যক্রম সম্পর্কে তথা আমাদের নগরকান্দার প্রেক্ষাপট কেমন, যেহেতু আহসানুজ্জামান জুঙ্গুরদি অবস্থান করছেন এবং এই বিষয়ে মোটামুটি একটা অভিজ্ঞতা থাকার কথা এবং জানাশোনা থাকার কথা। তো আমরা আহসানুজ্জামানকে একটু প্রশ্ন করি যে আমাদের নির্বাচনে ফরিদপুর 2 আসনে কার নির্বাচনী তৎপরতা একটু বেশি দেখা যাচ্ছে, এটা একটু প্রশ্ন করতে চাই। আমার কাছে যেটা মনে হইতেছে, নগরকান্দা এবং সালথা ফরিদপুর 2 আসন যেটা, এখানে নির্বাচনী পরিচালনায় সবাই কৌশলের সাথেই আশা করি, মানে যতটুকু আমরা বুঝি কৌশলের সাথেই আগাইতেছে আর কি। সবাই মাঠ ধরে রাখার আপ্রাণ চেষ্টা শেষ, প্রায় এখন তো প্রায় প্রচারণা আরো আছে, 8-10 দিন আছে। মোটামুটি সবাই আছে আর কি, প্রচারণা যে যেভাবে পারতেছে। এখনো সেরকম উল্লেখযোগ্য কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি আর কি, এই অবস্থায় আছে আর কি। আচ্ছা, না এটা তো আসলে প্রশংসার যোগ্য যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আহ, সকলেই সংযত আছে। সেক্ষেত্রে মানুষের মুখে বা মানুষের দিলি তামান্না কেমন বুঝে আসে আমাদের। এক্ষেত্রে আমি প্রশ্ন করতে চাই আহসানুজ্জামান ভাইকে যে আপনার কি মনে হয় মানুষের মুখে মুখে কেমনটা শোনেন আপনি? কোন দিকের মানুষের সাপোর্টার একটু বেশি পাওয়া যায়? আমাদের তো বড় 2টা প্রতিদ্বন্দ্বী আছে, তথা রিকশা এবং ধানের শীষ, পাশাপাশি অন্যগুলো আছে। তো সেক্ষেত্রে হাত পাখাও আমাদের ওখানে আছে। তো আমরা কোন দিকের স্বাভাবিকভাবে মনে করি আর কি, যতটা আমাদের সামনে পড়ে? আসলে হয়েছে কি, মানুষ এখন অনেকটাই সচেতন, আগের মতো সেই নাই আর কি, যে সবাই একদম অন্ধভাবে একদিকে ঝাঁপাই পড়ে। এই জিনিসটা মনে হইতেছে এখন কম, ভবিষ্যতে আরো কমবে বলে মনে হয় আর কি। আবার এখানে যেটা দেখা যাইতেছে, বিএনপি তো দীর্ঘ 17 বছর একাই কাজ বাজ করছে, তাদের একটা স্থিরতা আছে অবশ্যই। আবার বিপরীতে যে আছে সর্বজন শ্রদ্ধেয় আল্লামা আকরাম আলী দলাল সাহেব। তো মানুষ আসলে ইদানিং আমার কাছে যেটা মনে হয় যে দল এগুলোর সে চেয়ে দেখে যে যে ব্যক্তিকে আমি ভোট দিব ওই যে ব্যক্তি মানে কেমন, এইটা মনে হয় একটু যে মানে বেশি আপনার focus করে মানুষ। আবার দেখা যাইতেছে দূর পাওয়া লাগতো। সাধারণ মানুষ ওইভাবেই বোঝা যায় না। বেশিরভাগ মানুষই আমার কাছে মনে হয় যে আমি তো ওইভাবে মাঠে মোটামুটি খোঁজ খবর রাখি আর কি। তো তাতে মনে হয় যে অনেকেই প্রকাশ্যে আর কি, দীর্ঘদিন এখানে যেহেতু বিএনপির একটা আছে, আহ, যারা ছিল মাঠে কাজ বাজ করছে বিগত শতক করে, তো প্রকাশ্যে তো বলতেছে না আর কি, এরকম মনে হয় যে নেতা যারা আছে এরা বেশিরভাগই মনে হইতেছে আপনার ধানের শীষের পক্ষে। কিন্তু সাধারণ জনতা এদের মধ্যে কিছু আছে দোদুল্যমান, যে দল হুজুর দাঁড়াইছে, এখন ভোটটা হুজুর তো দেয়া যায়। আবার বিএনপি 17 বছর এই জায়গায় ছিল, আগে পুরানো দল, সেই হিসাবে দোদুল্যমানে আছে অনেকেই। কিন্তু সাধারণ মানুষের একদম সাধারণ যারা, এদের একটু ইচ্ছা মার্কার দিকেই বেশি, ধানের শীষেও আছে। আচ্ছা, জাযাকুমুল্লাহ। আহসান ভাইকে আসলে অনেক ধন্যবাদ। মানে আসলে আমরা তার কথা থেকে মোটামুটি উম, এটা বুঝতে আরেকটা পারলাম। জিনিস হচ্ছে যে হ্যাঁ, আমরা হ্যাঁ, তো এমনি স্বাভাবিকভাবেই একটু ইসলামিক মাইন্ডের হুজুরদের ভিতরেই পড়ি আর কি, সেই হিসেবে থাকি, চলাফেরা করি হুজুরদের সাথে, সেই হিসেবে আমাদের আশেপাশে যারা এদের রিক্সা মার্কারই বেশি দেখা যায়, এই হিসেবে আর কি মনে হয় আর কি, ওই ধরনের।
নাজমুল যুক্ত হইতে পারতেছে না। নাজমুল কিভাবে যুক্ত হইতে পারে? ও তো রিকোয়েস্ট মানে একবার দিছিল। আহ, আরেকবার রিকোয়েস্ট দিলে সম্ভবত যুক্ত করা যাবে। উম, যারা লাইভটি দেখতেছেন, আপনারা আপনাদের মতামত পেশ করেন। অবশ্যই যারা আপনারা লাইভ কোন দেখছেন মতামত- তাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা শালীনতার সাথে গ্রহণ করার জন্য অনুরোধ করবো ইনশাআল্লাহ, যে আপনারা সবাই শালীনতা বজায় রেখে বিভিন্নভাবে আপনারা কমেন্ট করেন। আর এখানে আমরা একটা এমন আলোচনা করব ইনশাআল্লাহ, আমরা যেহেতু সকলেই মাদ্রাসা পড়াও, সবাই আলিম আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে আমাদের আলোচনার মধ্যে কোনো কটাক্ষ থাকবে না ইনশাআল্লাহ, এবং আমাদের আলোচনার মধ্যে কোনো কুরুচিপূর্ণ কোনো শব্দ ব্যবহার হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ভাই আমাদের আহসানুল্লাহ থেকে আমরা যতটুকু জানতে পারলাম, আহসানুজ্জামান থেকে, যে আহ, বর্তমান নগরকান্দার পরিস্থিতি খুব স্পষ্ট ভাবে বুঝে আসতেছে না যে আসলে কোন দিকে মোড় ঘুরছে। সেক্ষেত্রে সাধারণ জনগণ যারা আছে এরা তো বর্তমান আহ, তাদের পরিস্থিতি যেটা, আহ, শেখ হাসিনা স্বৈরাচার শাসক বিদায় হওয়ার পর থেকে মানুষ একটু সচেতন এবং পজিটিভ, এটা একটা দিক। তো সেক্ষেত্রে তারা খুব ভালো দিকে, যেদিকে তাদের ইনসাফ তারা দেখতে পায়, সেদিকে তারা ঘুরবে আশা করা যায়। আর সাধারণ জনগণের মধ্যে থেকে যারা একটু ফেস যাদের পরিচিত, এরা হয়তো অধিকাংশই দেখা গেছে যে বিএনপির কথা বললেন তিনি। তো আর জনসাধারণের মধ্যে অধিকাংশের ক্ষেত্রে রিকশার কথা তিনি বললেন। আর যারা ধর্মপ্রাণ বা একটু মাদ্রাসার লাইনে জড়িত, তো এদের ক্ষেত্রে যতটুকু তার থেকে জানতে পারলাম যে তারা সবাই রিকশার ক্ষেত্রেই আগ্রহী। তো সেক্ষেত্রে আমি যতটুকু বুঝি যে রিকশা মার্কার ক্ষেত্রে জনগণের চাহিদা একটু বেশি। আর তুলনামূলকভাবে এক্ষেত্রে আমি যতটুকু আমার ইসে বুঝলাম তার কথার মাধ্যমে, জনগণের কাছে ওলামায়ে কেরামের গ্রহণযোগ্যতা একটু বর্তমান নগরকান্দা এবং সালতার মধ্যে বেশি। তো জাযাকাল্লাহ। আমি এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আমাদের ভাই আবু মুসাকে বলবো, যে ফেসবুকে বা অনলাইনে আমরা কেমন কি সাড়া দেখতে পাই রিকশা মার্কার ব্যাপারে, বিশেষ করে ফরিদপুর 2 আসনে তথা নগরকান্দা সালথা, এই 2 আসন এই ইসের মধ্যে আমরা কার সাড়াটা একটু বেশি দেখতে পাই? যেহেতু আবু মুসা অনলাইনে একটু সরব অ্যাক্টিভ থাকে, আমি এক্ষেত্রে আবু মুসাকে একটু প্রশ্ন করি। নাজমুল, তুমি আবার ভাই করো, এই আবার একটু রিকোয়েস্টটা দাও কষ্ট করে। হ্যাঁ, আবু মুসা বক্তব্যটা দিতে হবে। আবু মুসা আছে? জি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বাকিরা আমরা মিউট করে রাখলে অসংখ্য হয়। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আগামী ফেব্রুয়ারি মাসে 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জানি একই দিনে গণভোটের একটা আয়োজন রয়েছে। তো এক্ষেত্রে আমি ফরিদপুর নগরকান্দার একজন সন্তান এবং একজন ভোটার। আমি নাগরিক হিসেবে যেমন আমার ভোট প্রয়োগের ক্ষমতা রয়েছে এবং আমার একটা ভোট জাতির জন্য কল্যাণ বয়ে আনবে, সেটা আমি মনে করি। সেক্ষেত্রে আমি ইনসাফের ভিত্তিতে আমি এবছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে বিষয়টি উপলব্ধি করতে পারছি, সেটা হচ্ছে নগরকান্দা 2 আমাদের কে এম ওবায়দুর রহমান এর কন্যা শামা ওবায়েদ। তিনি দীর্ঘ 17 বছর এখানে কাজ করে যাচ্ছেন এবং তার কাজের বেগবান গতি মানুষের মধ্যেও অনেকটা দৃশ্যমান। তবে এরই মাঝে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, যিনি আমাদের ফরিদপুরের বর্ষিয়ানা আলেমে দ্বীন আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুর নামে যিনি পরিচিত লাভ করেছেন, তিনি প্রার্থিতা পেয়েছেন 10 দলীয় জোটের মাধ্যমে। তো আমি যতটুকু আমার বুঝে ধরেছে যে নগরকান্দা একটি আলেমের পূর্ণভূমি। নগরকান্দা সালথা মানুষ আলেমুল আমাদের প্রতি বেশি আহ তাদের একটা সফট কর্নার রয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি ধলা হুজুরের গ্রহণযোগ্যতা অনেক বেশি, এবং ধলা হুজুর যেভাবে এগিয়ে যাচ্ছেন, তার
কার্য তৎপরতা যেভাবে এগিয়ে যাচ্ছে, আশা করি তিনি অনেক ব্যবধানে ইনশাআল্লাহ বিজয় লাভ করবেন। এবং আমি এটাও আশা ব্যক্ত করছি যে আমাদের বিএনপি ভাইরা রয়েছেন, এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ইসলামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, এবং আলেমদের প্রতি একটা সফট কর্নার রয়েছে। কারণ আমাদেরকে যে যাই বলুক আর না বলুক, কেউ বলতে পারবে না আমরা চাঁদাবাজ, মানে ধলা হুজুর চাঁদাবাজি করেন বা কারো জোর দখল করে জমি দখল করে নেন, অথবা কারো মালে আত্মসাৎ করেন, এটা কেউ বলতে পারবে না। সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটা সফট কর্নার রয়েছে। এবার আমরা একজন আলেমকে প্রতিনিধিত্ব হিসেবে সংসদে পাঠাবো, যার মাধ্যমে আমাদের নগরকান্দা সালথার কাজ চলবে। আপনারা জানেন যে বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে এখানে বর্ষিয়ান নেতা হিসেবে ছিলেন সাজেদা চৌধুরী, এরই আগে ছিলেন কে এম ওবায়দুর রহমান। তো জনগণের মাঝে একটি ব্যাপার ঘুরপাক খাচ্ছে যে আমরা তো আওয়ামী লীগও দেখেছি, বিএনপিও দেখেছি, যেহেতু গণ অভ্যুত্থানের পরে একটা সুযোগ এসেছে এবং যেহেতু উলামায়ে কেরামের অধ্যুষিত এলাকা, সে এলাকায় আমরা একজন আলেমকে এবার প্রতিনিধি করব। আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি, মানুষের মধ্যে এটাই বেশি আকাঙ্ক্ষা যে আমরা একজন আলেমকে এবার একটু প্রতিনিধি করে দেখি সে দেশ এবং জাতির জন্য, বিশেষ করে আমাদের নগরকান্দার জন্য কি ভূমিকা রাখতে পারে। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমাদের শাহ আকরাম আলী ধলা হুজুর, যিনি ডোর টু ডোর মানুষের কাছে যাচ্ছেন, মানুষের ভালোবাসা নিচ্ছেন, এবং আলেমদের যে একটা গণজোয়ার, সেই জোয়ার যেভাবে বেগবান গতিতে চলছে, এভাবে চলতে থাকলে আমি আশাবাদী রিকশা মার্কার বিপুল ভোটে জয় হবে এবং সাধারণ মানুষও তাদেরকে বিজয় করে দেশ ও নগরকান্দার উপকারের জন্য তাকে নির্বাচিত করবে বলে আমি মনে করছি। জি, জাযাকুমুল্লাহ খায়ের। ধন্যবাদ মোহাম্মদ আবু মুসাকে, অসংখ্য ধন্যবাদ। বের হয়ে গেল কি? আসান আছে না বের হয়ে গেছে? না, আমি আছি, ডাক্তার বেরিয়ে গেছে। ডাক্তার বের হয়ে গেল কে? তো আমাদের এই ফাঁকে একটু বলে নেই যে আমরা মৌলানা আবু মুসার বক্তব্য থেকে যেটা আমরা জানতে পারি, আমি যতটুকু বুঝি, সেটা হচ্ছে আমাদের নগরকান্দার মধ্যে উভয়ই যারাই প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন, তারা সকলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আবু মুসার যেই দিলি তামান্না, যে মানুষ তো আসলে এদিক ওদিক অনেকেই দেখলো, তো এবার হয়তো মানুষের একটা দৃষ্টি আলাদাভাবে। আমি যদি আপনার সাথে একটু কোট করি সেই ব্যাপারটা, আমি হ্যাঁ, হ্যাঁ, একটু যদি সুযোগ দেন, সেটা হচ্ছে, জি, জি। দেখেন আমাদের নগরকান্দার পরিবেশটা এবং সালথার পরিবেশটা একদমই ভিন্ন। আপনি জেনে থাকবেন নগরকান্দার সালথা যদি না থাকতো মূলত ফরিদপুরের কোর্ট কাচারি চলতো। বিশেষ নাজমুল মিউট আচ্ছা, করতে আমরা হবে একটু নাজমুল। মিউট করে রেখে যাই, এক ভাই বলে গিয়েছেন আমি পাল্টা কথা বলি। একটু মিউটে ভাই যাবেন শোনা প্লিজ, যায়? আমাকে শোনা যায়? মিউটে শোনা যাবেন যায় একটু, নাজমুল, মিউটে। মিউট করতে হবে, ওই ভাষণ শোনা যাচ্ছে। জি, তো আপনারা আমাকে কি দেখা জানেন যায় ভাই? আমি তো কাউকে চিনতে পারতেছি না। সবাইকে দেখা আহ, যাচ্ছে। সবাইকে দেখা যাবে, ওই ইসে স্বাভাবিক প্লে ইসেগুলো ডিসপ্লেতে সবাইকে দেখা যাবে ইনশাল্লাহ। একটু মিউট করে রাখলে ভালো হয়। আর ঠিক 4 জনের বেশি যুক্ত হওয়া যায় না নাকি? জি, থ্যাংক ইউ। তো আপনারা জানেন যে নগরকান্দা একটি আহ মানে মারামারি দাঙ্গা, সেই ব্যাপারটা অনেকটাই বেশি। তো এবারে মানুষ একটা ব্যাপারে চিন্তা করেছেন যে আসলে আমরা তো আওয়ামী লীগও দেখেছি, বিএনপির দেখার সুযোগ হয়েছে। কে এম ওবায়দুর রহমান তার তীক্ষ্ণ মেধার ধারা বাংলাদেশ, তিনি অনেক ভূমিকা রেখেছেন। তার সামান্য হলেও আমাদের নগরকান্দার তিনি প্রতিস্ফলন দেখিয়েছেন, যেটা আমরা মানুষের মুখে মুখে শুনি যে কে এম ওবায়দুর রহমান নগরকান্দার অনেক তার সুনাম সুখ্যাতি রয়েছে। তো সেই ক্ষেত্রে মানুষ এবার একটু ভিন্নভাবে চিন্তা করছেন যে আমাদের বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট থেকে একটু ভিন্নভাবে, বিশেষ করে আমাদের নগরকান্দা সালথার মানুষ এটা চাচ্ছেন যে আমরা একজন আলেম এবং বর্ষিয়ানা আলেমের দিন, তিনি সাধারণত কোনো মানে খুব বেশি যে তিনি কোনো দলের সাথে সম্পৃক্ততা ছিলেন বা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে ছোটবেলা থেকেই নিজেকে জড়িয়ে রেখেছিলেন, ব্যাপারটা এরকমই না, একদমই ভিন্ন। তিনি আহ আহ দর্স তাদরিসের জগতে খুব একজন বড় রাহবার হিসেবে কাজ করেছেন। তিনি একটা পর্যায়ে আমরাই মনে করেছি যে আমাদের একজন
একজন অভিভাবক প্রয়োজন। আমরা তাকে তার অনুমতিক্রমে আমরা তাকে সংসদে যাওয়ার জন্য অনুরোধ করলে তিনি এটাকে আমাদেরকে ফিরিয়ে দেন না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মানুষের যে একটা তামান্না, মানুষের যে আকাঙ্ক্ষা যে আমরা নগরকান্দা একটু শান্তি চাই, নগরকান্দার মধ্যে আলেমুল আমাদের যেমন একটু পটভূমি রয়েছে, সেভাবে আমরা যদি পার্লামেন্টও আমাদের একজন প্রার্থীকে রাখতে পারি, সেটা আমাদের জন্য খুব বড় একটা সুযোগ বয়ে আনবে। সেক্ষেত্রে মানুষ এবার বেছে নিয়েছে যে আহ আমি মনে করছি যে মানুষ এবার একটু ভিন্নভাবে এসে রাজনীতিক দল মত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সব কিছুর শেষে এসে যেন ধলাহুজির একটা সমর্থনের জোয়ার আমি দেখতে পাচ্ছি। আপনি দেখে থাকবেন যে এখানে যারা বর্ষিয়ান বিএনপি করেন বা অনেক বিএনপির ত্যাগী নেতা, সেক্ষেত্রে দলা হুজুরের কাছে তিনি কম্প্রোমাইজ করে দিয়েছেন, দলকে কম্প্রোমাইজ করেছেন। এমনি ভাবে আমরা জানি আওয়ামী লীগের সময় যারা কাজ করেছেন তাদের মধ্যে অনেকেই, আমরা একটা বিষয় নোট না করলেই নয় যে যারা আওয়ামী লীগের সাথে ছিল তারা সবাই যে শতভাগ যে স্বৈরাচারী ছিল ব্যাপারটা এরকম না। সমাজের মধ্যে অনেক আওয়ামী লীগ ছিল যারা আলেমদেরকে ভালোবাসতেন, আলেমদেরকে মহব্বত করতেন, তারাও একটা সুযোগ পেয়েছে। যাক, এবার তাহলে আমরা একজন আলেমী দিনকে আমরা নির্বাচিত করব এবং সংসদে পাঠাবো। সেক্ষেত্রে আমি বলতে পারি এটাই যে দল মত নির্বিশেষে আমাদের একজন প্রতিনিধি প্রয়োজন, যিনি ইনসাফের ব্যাপারে ইনসাফের ব্যাপারে তার ভূমিকা রাখবেন এবং দেশ ও জাতির কল্যাণে ইসলামের যেই বিধিবিধান আছে সে ব্যাপারে মানুষকে সতর্ক করবেন এবং তার পূর্ণ ভূমিকা রাখবেন। সেজন্য মানুষের যে একটা তামান্না, সেটা মনে হয় খুব শীঘ্রই এটা পূরণ হতে যাচ্ছে। এটা আমার কাছে উপলব্ধি হয়েছে। আচ্ছা জাযাকুমুল্লাহ আচ্ছা। খায়ের। আবু মুসা তো শেষ পর্যন্ত নিজেই এটার ফিনিশিং দিয়ে দিল, এখানে আমার বলার আর তেমন কিছু থাকে না। তবে যতটুকু আমরা অবশ্যই কে এম ওবায়দুর রহমান সম্পর্কে একটা কথা বলছেন, আমি যতটুকু তার সম্পর্কে জানি, যতটুকু ইতিহাস শুনেছি, মানুষের অনেক উপকারে তিনি এসেছেন। তিনি নগরকান্দা, সালথার মানুষ তথা ফরিদপুরের মানুষ শুনলে তিনি অনেক গুরুত্ব দিতেন এই বিষয়ে। তো সেক্ষেত্রে তার অবদান তো অনস্বীকার্য। সেক্ষেত্রে আমরা তো তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তো আমরা আজকের বর্তমানের নির্বাচনী প্রসঙ্গ নিয়ে যেহেতু আলোচনা করছে, সেক্ষেত্রে আমরা আবু মুসার কথা থেকে এতটুকু অন্তত বুঝতে পারি যে অ্যাকসেপ্ট করা হবে। আমি এই যে আবু মুসার আবু মুসা একটু বের হয়ে আবু তাহেরকে একটু সুযোগ দিলে, ঠিক তখন আছে, আবু আমি মুসা জি একটু পরে আমি যখন বলি, কারণ আমার মনে হয় 4 জনের বেশি এখানে যুক্ত হওয়া যায় না। আবার একজন লাইনে থাকতে হবে, আবার বললে যেন যুক্ত হইতে পারে। তো সেক্ষেত্রে ধলা হুজুরের যে গণজোয়ার সম্পর্কে আমি আবু মুসার বক্তব্য থেকে বুঝতে পারলাম। সেক্ষেত্রে আমরা আশাবাদী যে হুজুরের গণজোয়ারটা এভাবে অব্যাহত থাকবে এবং নগরকান্দা সালথার মানুষ নিজেদের প্রতিনিধি হিসেবে হুজুরকে বেছে নেবেন বলে আমি আমার এটা ধারণা করি বা মানে এটাই বুঝতে পারি আর কি। তো এখন আমি আবু মুসা তাহলে এখন বের হইলে আমি আবু তাহের যুক্ত হইতে পারে। তো আমি এখন নাজমুল আছো? জি ইনশাল্লাহ আসি ভাই। হ্যাঁ, নাজমুলকে আহ, বলি। আবু তাহের রিকোয়েস্ট দিলে আমি অ্যাকসেপ্ট করতে পারবো। আবু মুসা বের হইছে, ও লাইনে আছে, থাকবে। আবার বললে ও ঢুকবে। যেহেতু আবু মুসা এবং আবু তাহের ওরা দুজনই ভালো বুঝতেছে, এই জন্য ও একজন একজন করে পালাবদল করে ঢুকায় আর কি। আমি এখন প্রশ্ন করব নাজমুল হাসানের সাথে, যেহেতু নাজমুল সরাসরি ধলা হুজুরের সাথে সংযুক্ত আছে এবং একেবারে সরব ভূমিকায় আছে, হুজুরের সাথেই কাজ করে যাচ্ছে, এনসিপির প্রতিনিধি হিসেবে সহযোগিতা করছে। সেক্ষেত্রে আমি নাজমুলকে বলবো, নাজমুল, তোমার দৃষ্টিতে আহ, আহ, আমাদের নির্বাচনী মাঠ, ধলা হুজুরের পক্ষ থেকে নির্বাচনী মাঠটা কেমন এবং মানুষের সাড়া কেমন পড়ছে? জি ধন্যবাদ ইব্রাহিম ভাই আমাকে সংযুক্ত করার জন্য। প্রথমে আমি আমার দর্শক শ্রোতা যারা আছেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি হুজুরের নির্বাচনী সফরের সঙ্গে ছিলাম, সে পর্যায়ে আমার কাছে রিকোয়েস্টটা এসেছে। তো আপনাদের সাথে আপনাদের দোয়া নেওয়ার জন্য আজকে লাইভে সংযুক্ত হওয়া যায়। কোনো এখনো তো পর্যাপ্ত আলোর ব্যবস্থা নাই। গাড়ির ভিতরে গাড়ি যেই নিবু নিবু লাইট, সেই লাইটের আলোতেই আমি আপনাদের সামনে আসা। তো সকলেই আমাকে ক্ষমা করে দিবেন। তো এখন আসি আমার নির্বাচনী কথায়। আমাদের সঞ্চালক সাহেব যে প্রশ্নটা করেছেন,
তো আপনারা জানেন যে আমি আসলে মনোনয়নপত্র দাখিলের পর থেকে এবং আমার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেই দিন এই 11 দলীয় জোটের সাথে যুক্ত হয়েছেন সেদিন থেকে আমি হুজুরের সাথে আছি। ইনশাল্লাহ বিজয় পর্যন্ত ইনশাল্লাহ হুজুরের সাথেই থাকবো। তো আমি সার্বিক দিক দিয়ে এখন যেই বিষয়টা দেখতে পাচ্ছি, তো বিগত 1 মাস ধরে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছি, নগরকান্দা সরকার কানাচে কানাচে যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি। তো মানুষের যেই আশা আকাঙ্ক্ষা, তো ইনশাল্লাহ আমরা ধারণা করতে পারি যে আগামী 12 তারিখ এক নীরব বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। শুধু ফরিদপুর দুই নয়, আমার মনে হয় যে সারা বাংলাদেশে এক নীরব বিপ্লব ঘটবে। কারণ আমরা জানি যে আমাদের যে পেশি শক্তি রক্তচক্ষু, তাদের পেশি শক্তি রক্তচক্ষুর কারণে হয়তো বা অনেকেই তারা তাদের মনের যে আকাঙ্ক্ষা সেটা প্রকাশ করতে পারে না, কিন্তু আমরা বিশ্বাসটাকে ভরসা রাখি মানুষ ইনশাল্লাহ যে গোপন কক্ষে যে ব্যালট, সেই ব্যালটের মাধ্যমে তার যথাযথ যে জবাব সেটা ইনশাল্লাহ জনগণ দিবে। সেই সাথে আমি যেহেতু সরাসরি নির্বাচনের মাঠে আছি এবং একটা দলের প্রতিনিধি হয়ে এবং আমাদের যে বাহিরের দলা হুজুর প্রার্থী তার মুখপাত্র হিসেবে কাজ করছি, সেই জায়গা থেকে আমি বর্তমান যে নির্বাচন কমিশন এবং বর্তমান যে প্রশাসন তাদের যে নিরপেক্ষতা, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ প্রকাশ করছি যে আসলে তাদের যে ভূমিকা, যেমন আমরা জানি যে আগামী 2 তারিখ নগরকান্দায় আমাদের যেই বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক সাহেব তিনি আগমন করবেন। তো সেই লক্ষ্যে আমরা আমাদের প্রশাসনের কাছে আমাদের যেই সকলের যেই প্রিয় মাঠ, যেখানে আমরা দেখেছি যে বিভিন্ন জনসভা হয়ে এসেছে, তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী প্রশাসনের কাছে সেই মাঠটা দাবি করি, যেটা সরকারি এমএন একাডেমি মাঠ। কিন্তু তারা বলে যে মাঠটা তাদের জায়গা থেকে তারা আমাকে অনুমতি দিতে পারবে না। সেই জায়গা থেকে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি এবং অবশেষে আমাদেরকে নগরকান্দা কলেজ যে মাঠ, সেই মাঠটা দিয়েছে। তো এখানে আমরা সার্বিক বিবেচনায় লক্ষ্য করেছি যে এখানেও আমাদেরকে প্রশাসন থেকে যে একপাক্ষিক আচরণ এবং আমাদেরকে যে আসলে তারা জানে মানে তো তারা যেই মূল কারণ বললো, সেই মূল কারণটা হলো যে ওই দিনই নাকি যে আমাদের প্রতিপক্ষ টিম তারাও মানে ওই মাঠটা চেয়ে একটা আবেদন করেছে। তো সেই লক্ষ্যেই এই মাঠটা আমাদের দিতে পারছে না। সেই জায়গা থেকে আমরা প্রশাসনকে প্রশ্ন করেছিলাম যে আসলে মাঠটা কি আমরা আগে চাইছি না তারা আগে চেয়েছে। সেক্ষেত্রে তারা স্বীকার করেছে যে আমরা আগে চেয়েছি, কিন্তু যেহেতু তারাও চেয়েছে, তো এই যে একটা সংঘর্ষ হতে পারে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কা থেকে তারা আমাদেরকে মাঠটা দেয়। সেই জায়গা থেকে আসলে আমরা বরাবরই এই প্রশাসনের কাছে সন্দেহ প্রকাশ করতে পারি যে আসলে নির্বাচনটা আদৌ সুস্থ এবং নিরপেক্ষ হবে কিনা। জি, ধন্যবাদ ইব্রাহিম ভাই। নাজমুল, আমি আরেকটু জানতে চাচ্ছি যে প্রশাসন আসলে এখানে তো ওনারা স্বাভাবিকভাবেই সরকারের আনুগত্য করবে, এটাই তো উচিত ছিল, তাই না? এখন এক্ষেত্রে ওনারা কি কোনো শঙ্কায় ছিলেন কিনা, ভাই তোমার নেটওয়ার্কে প্রবলেম ছিলাম, আপনার কথা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার ক্ষেত্রে ওনারা সন্দিহান কিনা, যেটা ঘটতে পারে বিধায় ওনারা এই ক্ষেত্রে পিছপা হয়েছেন? দুঃখিত ইব্রাহিম ভাই, আমি আসলে আপনার কথাটা বুঝতে পারিনি, নেটওয়ার্কের প্রবলেমের কারণে কেটে আসছে, যদি একটু বলতেন। হ্যাঁ, আবার বলছি যে প্রশাসন যেহেতু নিষেধ করে দিয়েছে, নিষেধ করার কারণটা কি এখানে প্রতিপক্ষ থেকে বা যারাই ওনাদেরকে কোনো চাপ প্রয়োগ করেছে কিনা? সাধারণত প্রশাসন তো এখানে নিরপেক্ষ থাকার কথা ছিল, সরকারের আনুগত্য থাকার কথা ছিল। এখানে প্রশাসন ভিন্ন কোনো দলের মাধ্যমে প্রভাবিত কিনা, নাকি তারা চাপের কারণে এরা এটা না করে দিয়েছে? জি, ধন্যবাদ ইব্রাহিম ভাই, প্রশ্নটা বুঝতে পেরেছি। আসলে আমাদের সংশয়, আমাদের সন্দেহ যে প্রতিপক্ষ টিমের চাপের কারণেই তারা আসলে এরকমটা করেছে। কারণ তারা আমাদেরকে যে প্রথম যে কারণ দেখিয়েছিল, সেটা তারা বলেছিল যে সরকারি বিদ্যালয়ে সরকারি করা যাবে না, এরকম একটা আমাদেরকে দেখিয়েছিল। তখন আমরা সারা দেশ জুড়ে যে আমাদের প্রতিপক্ষ টিম জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের যেই জামাত ইসলামের রহমান সাহেব, তারা যে দেশ জুড়ে সরকারি মাঠ ব্যবহার করে যাচ্ছে, সেই প্রমাণ এবং সেই উদাহরণটা আমরা টেনে তাকে বুঝিয়েছিলাম। কিন্তু সেই জায়গা থেকে সে বলতেছে যে বৈঠকের আয়োজন করেছে ওই মাঠে। তো আমরা ধারণা করি যে আসলে আমাদের
যে প্রোগ্রাম, এটা জেনেই তারা ওই একই দিন আবেদন করেছে। তো এখন ওখান থেকে সে বলল, মানে আমাদের ইউনো সাহেব বলেছে যে আসলে যেহেতু তারাও আবেদন করেছে, যে আমরা করেছি, তো এখন যদি কোনো এক পক্ষকে ওই মাঠের অনুমতি দেয়, তো প্রতিপক্ষ টিম তারা খেপে যেতে পারে এবং একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা জায়গা থেকে হ্যাঁ, হ্যাঁ। তারা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা আমাদেরকে ওই মাঠ ব্যবহার করতে বলে। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন এবং সংশয় থেকে যায় যে আসলে আবেদন যেহেতু আমরা করেছিলাম, তারা ইউনো সাহেব তিনি যে আমাদের প্রতিপক্ষ টিম তাদেরকে বুঝাইতে পারতেন যে যেহেতু আবেদন তো আমরা করেছি, তো সেই জায়গা থেকে তাদেরকে তিনি শান্ত বা বিকল্প কোনো মাঠ বেছে নেওয়ার সিদ্ধান্ত সে করতে পারতো। কিন্তু সে আহ, আসলে আমাদের একপাক্ষিক তাদের এই আইন শৃঙ্খলা অবনতি হতে পারে সেই সন্দেহে যে তিনি আমাদেরকে আমাদের যে চাওয়া এবং আকাঙ্ক্ষিত যে যে মাঠখান থেকে সরিয়ে আমাদের এক পাশে, আপনারা লক্ষ্য করেছেন যারা নবজান আমরা কলেজ মাঠটা মাঠকে এক পাশে, তো সেক্ষেত্রে আমরা আসলে এবং ছোট একটা মাঠ, যে মাঠটা আপনার আমিরের মজলিসের জন্য উপযুক্ত না, সেই জায়গা থেকে আসলে আমরা খুব আমাদের মধ্যে যারা কর্মীবৃন্দ আছে তারা আসলে মনোমালিন্য হয় এবং তারা কষ্ট পায়, যার কারণে আসলে সেই জায়গা থেকে আহ, যেহেতু আমাদের মধ্যে আসবে, সেই জায়গা থেকে আমরা অবশেষে বাধ্য হয়ে এক পর্যায়ে আসলে মাত্র আমরা গ্রহণ করি। ধন্যবাদ নাজমুল হোসেনকে। নাজমুলের নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আমরা মূল বক্তব্য আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। এটা আসলে অনেক দুঃখজনক যে প্রথমে প্রাথমিক পর্যায়ে আমাদের এমএন একাডেমিতে হওয়ার কথা ছিল এবং এটাই প্রচার হয়েছে বিভিন্ন জায়গায়, ফেসবুকে অনেক জায়গায় প্রচার হয়েছে। পরবর্তীতে কলেজ মাঠে হওয়ার একটা আহ, বড় কারণ আমরা দেখতে পারলাম। আসলে নির্বাচনী মাঠে এরকম হওয়াটা আসলে উচিত ছিল না। এখানে নির্বাচন তো একটা এমন নির্বাচনটা আসলে কি জন্য? নির্বাচন তো আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বয়ে আনার জন্য। নির্বাচন তো আমাদের দেশের মধ্যে কিভাবে আহ, অনাহারী মানুষ তারা অনাহারী না থাকে, কিভাবে সুবিধা বঞ্চিত মানুষ সুবিধা বঞ্চিত না হয়, মানুষের সুবিধার্থে মানুষের কল্যাণার্থেই নির্বাচনটা দেওয়া। কিভাবে দেশের মধ্যে আইন শৃঙ্খলা ফিরে আসে, স্বৈরাচারিতা ইত্যাদি জুলুম চাঁদাবাজি এগুলো ফিরে না আসে, এগুলো যেন দাঁড়াইতে না পারে, টিকতে না পারে, এই জন্যই তো আমাদের এই 2026 সালের এই নির্বাচন। তো সেক্ষেত্রে যারাই এক্ষেত্রে একটু বিপন্ন বাধা দেওয়ার চেষ্টা করবে, আমার মনে হয় এটা দেশীয় আইন বিরোধী এবং এটা হিংসা হিংসাত্মক ছাড়া আর কিছু না, হিংসাত্মক আচরণ ছাড়া আর কিছুই আমি বলে মনে করি না। তো জাযাকাল্লাহ। আমি দৃষ্টি আকর্ষণ করব সে সমস্ত ভাইদের দিকে। আমি এটা বলি যে নির্বাচন তো আমাদের একটা দেশীয় শৃঙ্খলা ফিরে আনার জন্য। এক্ষেত্রে যেন আমাদের মধ্যে এরকম না হয় যেন আমি একটা দল করি, আমি এক দল করার কারণে আমার বিপক্ষ দল যারা থাকবে এদের প্রতি আমি পরবর্তীতে হিংস্র হব বা এদের প্রতি আমার একটা আক্রোশ থাকবে। এটা যদি করি তাহলে তো আমি মানবিক গুণ থেকে আমার অনেকগুলো গুণ আমার মধ্যে থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে, তাই না? এরকমই তো হয়। কারণ যে ভদ্র মানুষ, যে সভ্য মানুষ হিসেবে পরিচিতি লাভ করে, তার মধ্যে অন্তত এই আচরণগুলো থাকা উচিত ছিল না বা থাকা উচিত না। যে অপর পক্ষ যদি আমার আমার মতামতের ভিন্ন হইলে আমি তাকে শত্রু বানাই ফেলবো, বিষয়টা তো আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্ব অটুট রাখেন, এইটাই কামনা করি। এটা কামনা করে আমি এখন যাব। আবু তাহের আছে কি? আবু তাহের, জি। আবু তাহের লাইনে আছো? হ্যাঁ, হ্যাঁ, আছি। আমি মোহাম্মদ আবু তাহেরকে কিছু প্রশ্ন করব, যেহেতু ও মাঠ পর্যায়ে থাকে। আমাদের তো সবসময় সবার মাঠ পর্যায়ে থাকা হয় না। বিভিন্ন লাইভ ও দলা হুজুরের সাথে আমি দেখেছি। সেক্ষেত্রে আবু তাহেরকে আমি প্রশ্ন করব যে আমাদের নগরকান্দা এবং সালথার মধ্যে জনসাধারণের মধ্যে আসলে ধলা হুজুর সম্পর্কে বা শামা ওবায়দ রিঙ্কু সম্পর্কে কেমন প্রতিক্রিয়া জানা যাচ্ছে, আমি একটু তাকে যদি জিজ্ঞাসা করি। আলহামদুলিল্লাহ, আমাদের লাইভটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। তো ভাই মোহাম্মদ ইব্রাহিম বিন রুমি আমাকে যে প্রশ্ন করেছে সেটা হচ্ছে মাঠ পর্যায়ে নির্বাচনীয়
দলগুলোর কি অবস্থা পর্যবেক্ষণ করা যাচ্ছে এ বিষয়ে। তার আগে আমি একটা অন্য প্রাসঙ্গিক কথা বলতে চাই, যে বিষয়ে আমাদের নাজমুল হুদা ভাই বলেছেন যে আমাদের মাঠটা কেন দেওয়া হয় নাই। এখানে তার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে প্রশাসন দেখা যাচ্ছে তারা একদিকে ঝুঁকে পড়েছে, এরকমই বোঝা যাচ্ছে। তারা যে কোনো বিষয়ের ক্ষেত্রে, যেহেতু আমাদের পক্ষ থেকে মাঠটা দাবি করা হয়েছিল আগে, যে কোনো জিনিসই আমরা দেখি যারা আগে আবেদন করছে তাদেরটাই তো হওয়া উচিত ছিল, তাদেরকে দেওয়া উচিত ছিল। কিন্তু আসলে হয়তো বা এখানে আমাদের প্রশাসন তারা ওদিকে একটু স্বজনপ্রীতি দেখাতে গিয়ে হয়তো বা আমাদেরকে নিষেধ করেছেন। যাক, আমরা ওদিকে ওই বিষয়টা পরোয়া করব না, কারণ আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। বিজয় যদি আমাদের থাকে কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। তো আমাকে যে প্রশ্নটা করা হয়েছে যে মাঠ পর্যায়ে থেকে কি অবস্থা, আসলে আমাদের ফরিদপুর 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী বললে দুটি দলকেই দেখা যাচ্ছে। একটা হচ্ছে আপনার ধানের শীষ, একটা রিক্সা, আর বাকি আরো কয়েকটা দল আছে, ওটা আমাদের গোনায় পড়ে না আর কি, এরকম একটা অবস্থা। তারপরেও যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে আমাদের রিক্সার ধানের শীষ, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী বর্ষিয়ানা আলেমে দিন মাওলানা আকরাম আলী সাহেব, তিনি রিক্সা মার্কার পক্ষ থেকে যতটা মেহনত করতেছেন আসলে অকল্পনীয়। তিনি এই বয়সে এসে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এখান থেকে ওখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার পরিশ্রম আমরা দেখতে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমরা তো আসলে রাজনীতি করার লোক না, আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি, তারপরে যতটুকু সময় পাই ততটুকু সবাই একটু মিউট করে নিই, হুজুরের মিউট করলে বাড়তি আওয়াজগুলো আসবে না। হুজুরের সাথে থাকার চেষ্টা করছি। তো আমি যতটুকু খেয়াল করেছি, আলহামদুলিল্লাহ আমাদের রিক্সা মার্কার জয় ও গান ধানের শীষের থেকেও আমি বেশি লক্ষ্য করতেছি। তবে ধানের শীষেরও যে সারা যে কম, এটা আমি বলবো না, কারণ তাদের সারাও পর্যাপ্ত পরিমাণ দেখা যাচ্ছে। বিশেষ করে পূর্বে যারা বিভিন্ন এলাকায় মেম্বার, চেয়ারম্যান, মাতুব্বর, এই সমস্ত এই ধরনের যত লোক আছে তারা সকলকে ডেকে রিঙ্কু আপা তাদের বাসায় নিয়ে তাদেরকে মিলানোর চেষ্টা করেছে। বিগত আওয়ামী লীগ যারা ছিল তারা মিলানোর চেষ্টা করেছে। তো জনগণ এখন আসলে, আগে আমরা দেখছি ছোট সময় শুনছি প্লাস দেখছি যে আগে মাতুব্বর বা চেয়ারম্যান, মেম্বার যেটা বলছে তার অধীনস্থদেরকে সেটাই করার চেষ্টা করছে, তাতে সঠিক হোক বেঠিক হোক এদিকে খেয়াল করে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এখন মানুষ খুব সচেতন, মানুষ এখন আগের মতো নেই, মানুষ এখন সব দিক দিয়ে সচেতন হয়েছে, শিক্ষিত হয়েছে। এজন্য অনেকের মুখ থেকেই শুনতে পাচ্ছি যে এখন আর আমরা ওই কে কি বললো ওইদিকে তাকাবো না, আমরা যাকে দেখতেছি সৎ, যোগ্য, নেক এবং যার বিগত দিনে কোনো খারাপ রিপোর্ট নেই, কোনো কেলেম নেই, আমরা তাদের দিকেই ধাবিত হব। তো আলহামদুলিল্লাহ আমি কয়েক জায়গায় গিয়েছি, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ হুজুরের সাড়া পেয়েছি। এমনকি আমাদের গ্রামে ইনশাল্লাহ আমি আশাবাদী যে 80% ভোট রিক্সা মার্কায় হবে। আর আমি এরকমও কয়েকজনকে দেখেছি
যারা ধানের শীষের পক্ষে এতদিন জয়গান গেয়ে গেছেন, মানুষদেরকে ডেকেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে গতকাল অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এরকম কয়েকজন লোককে খেয়াল করেছি, তারা ধানের শীষের পক্ষেই ছিলেন, কিন্তু কালকের হুজুর আসার পর হুজুরকে দেখে আজকে সকালে ফজরের পর থেকে তারা আলোচনা করতেছে আহ, রিক্সা নিয়ে। এতে আমি বুঝতে পারতেছি আসলে হুজুর যদি প্রত্যেক এলাকায় যদি যাইতে পারতেন আর মানুষদেরকে বুঝাইতে পারতেন তাহলে আরো সাড়া পেতাম। কিন্তু আমাদের প্রতিপক্ষ যিনি আছেন উনি সমস্ত নেতাকর্মীদের নিয়ে খুব মেহনত করতেছেন, কারণ তিনিও জানেন যে হুজুরের জনপ্রিয়তাটা কত। আমি মনে করি যদি এখানে আকরাম আলী ধলা হুজুর যদি না থেকে অন্য কেউ থাকতেন তাহলে আমার মনে হয় প্রতিপক্ষ এত চেষ্টা মেহনত করতেন না। তারপরেও আমরা আশাবাদী যে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। এরকম অনেক মানুষ আছে যারা চাপে পড়ে মামলার ভয়ে, আমার অনেকজনের সাথে এরকম কথা হয়েছে, যারা বলতেছে যে আমাদের নামে তো মামলা আছে বা মামলা দিবে বা আমরা অমুক ছিলাম, এখন যদি না করি আমাদের হুমকি আছে। এই ধরনের অনেক চাপে পড়ে আবার এমন পাবলিক আছে যারা খুব ভীতু মানুষ, ভয় পায়, তারা কোন আবু মুসা জায়গা এখন যুক্ত হইতে পারো, আবু মুসা। ভোটটা দিবে, কোন জায়গা ভোটটা দিবে এটা প্রকাশ করতে রাজি নাই। তবে তাদের ইশারা ইঙ্গিতে আমরা বুঝতে পেরেছি যে তারা আসলে হুজুরকেই ভোট দিবে। এমনকি আজকে একটা ঘটনা আমি শুনছিলাম, একজন শোনাইতেছিল যে এর সারাদিন ধানের শীষের জন্য ভোট চেয়েছেন, সারাদিন ধানের শীষের জন্য ভোট চেয়েছেন। তো উনি যে বলছেন যে ভাই, তার চাচা হয়, চাচা আপনি রিক্সা মার্কায় একটা ভোট দিয়েন। তো উনি বললো যে আসলে হুজুরের দিক তাকাইলে তো অন্য কোথাও ভোট দেওয়া ঠিক হয় না, আমি ইনশাল্লাহ রিক্সা মার্কাই ভোট দিব, কিন্তু এটা আমি প্রকাশ করব না, তুমিও প্রকাশ করিও না, ওটা আমি ব্যালট বাক্সের দিয়েই আমি এটা প্রমাণ করে দেব। কিন্তু উপর দিয়ে আমাদের চাপ আবু আছে, মুসা যুক্ত হও। আমাদের এখানেই করতে হবে, এখানে এইভাবে প্রকাশ এভাবেই করতে হবে। তো আমি আশাবাদী যদি প্রশাসন কারচুপি না করে, প্রশাসন কোনো দিকে ধাবিত না হয়, নিরপেক্ষ ভাবে কাজ করে যায়, দায়িত্ব পালন করে যায়, তাহলে আমরা আশাবাদী যে রিকশা মার্কার জয় হবে ইনশাআল্লাহ। এই ধন্যবাদ বলে মুফতি আবু তাহেরকে। তার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছুই বুঝতে পারছি। তন্মধ্যে সবচেয়ে প্রধান যে বিষয়টা, এনসিপির নাজমুল হাসান থেকে আমরা যে টাচটা পাইলাম, তার কিছু অংশ সে আলোচনা করেছে। তন্মধ্যে থেকে আসলে একটা দুঃখজনক বিষয়, তো যেহেতু আহ, আমিরে মজলিসের জন্য ছোটখাটো কোনো মাঠ এটা আসলে কল্পনা করা যায় না। আমিরে মজলিস তো এমন ব্যক্তিত্ব, আমিরে মজলিস আল্লামা মামুনুল হক এমন ব্যক্তিত্ব, যিনি যদি রাস্তা দিয়ে হাঁটেন তখন সাথে সাথে একটা সমাবেশ তৈরি হয়। যিনি কথা বললে আসলে তখনই একটা বক্তব্যে পরিণত হয়। তার কথার যেই বর্ণমালা, এগুলো মানুষকে মুগ্ধ করে। তেমনি ভাবে শাইখুল হাদিসের আহ, বরাত ধরেই আমাদের নগরকান্দ আলহামদুলিল্লাহ শাইখুল হাদিসের খলিফা শাইখুল হাদিস, সেই হিসেবে আমরা আনন্দিত এবং মুগ্ধ। পাশাপাশি প্রতিপক্ষ যারা আছেন অন্যান্য দলের কথা, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের নগরকান্দার মধ্যে তুলনামূলকভাবে কম্পেয়ার যদি করি, ধানের শীষ প্রতীক এবং রিক্সা প্রতীকের একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সেক্ষেত্রে সম্ভাবনাময়ী কে, এটা তো আমরা আরো আলোচনার মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা নির্দিষ্ট তারিখে আমরা সেটার ফলাফল দেখতে পারবো। তো এর মধ্যে আহ, আরো অনেক দল আছে। আমি যদি একটু প্রশ্ন করি, সেক্ষেত্রে প্রশ্ন আসছি। প্রশ্নের আগে আমি একটু কথা বলে নিই যে মুফতি আবু তাহের যে দুঃখের কথাটা বললেন, যেখানে অনেক কারচুপি চলছে বা নিরপেক্ষতার অভাব যেটা আমরা প্রশাসন এর মধ্যে দেখতে পাচ্ছি, এটা আসলে দুঃখজনক এবং এটা অভাবনীয়। আমরা একটা ভাবিনি যে
24শে জুলাইয়ের পর থেকে এই ধরনের দিন আমাদের দেখতে হবে। তা আমরা আবেদন করব বা প্রশাসনের যদি দিকে আমরা কিছু বলি, কোন মেসেজ দিই, তাহলে এটাই বলবো যে এবছর যেন অন্তত এতটুকু আস্থা প্রশাসন অর্জন করতে পারে যে জনগণ এর পক্ষ থেকেই প্রশাসন কাজ করে যায়, জনগণের পক্ষেই প্রশাসন কাজ করে, এটা আমরা আশাবাদী। এবং বিভিন্ন প্রশাসনের সুপার যারা আছেন, এরা আমাদের ভিডিও বার্তার মাধ্যমে বা বিভিন্নভাবে আহ, বিভিন্নভাবে আমাদের হেল্প করবেন। এবং এই সময়টায় যদি, এই নির্বাচনের সময়কালে যদি প্রশাসন জনগণের হয়ে কাজ করে তাহলে আমরা আশাবাদী যে প্রশাসন সম্পর্কে জনগণের আস্থাটা সেই আগের জায়গাটায় থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এখন নতুন একটা প্রশ্ন নিয়ে, আহসানুজ্জামান আছে কিনা? আহসানুজ্জামান চলে গেছে নাকি? আছে আছে। আমি ভাই আহসানকে একটু প্রশ্ন করতে চাই যে আমাদের এতক্ষণ তো আমরা মোটামুটি রিকশা এবং ধানের সম্পর্কে বেশ জোরালো আলোচনা শুনলাম। সেক্ষেত্রে আমরা যারাই বক্তব্য দিলেন প্রত্যেকেরই শেষ সামারা তথা ফলাফল হিসেবে আমরা জানতে পারলাম যে রিকশা মার্কার একটা জয়গান জনগণের মধ্যে চলছে। তো এক্ষেত্রে আমরা অন্য অন্য প্রার্থী যারা আছেন, যেমন চরমনাই পীর সাহেবের যে পক্ষ থেকে আমাদের নগরকান্দার মধ্যে হাত পাখার প্রতীক নিয়ে যিনি কাজ করতেছেন, তার অবস্থানটা কেমন? এখানে বিষয়টা হয়েছে, নগরকান্দায় দলা হুজুরের যে পরিমাণ জনপ্রিয়তা, তাতে আপনার রিকশা মার্কার তো শুরু থেকে দলা হুজুরের প্রতি সমর্থন ছিল, পরবর্তীতে বিভিন্ন কারণে হয়তো তারা জোট থেকে বেরিয়ে গেছে। তো বের হওয়ার কারণে মাঠটা যদি আগে থেকে বের হইতো তাহলে হয়তো মাঠটা কিছুটা হইলেও ধরতে পারতো আর কি। তো এখন শেষ মুহূর্তে বের হওয়ার কারণে মাঠ সেভাবে ধরতে পারে নাই। আজকে দেখলাম অনেক জায়গায় রিক্সা হাত পাখা যে আপনার যেসব সমর্থক আছে এরা মানে আনুষ্ঠানিকভাবে দলা হুজুরকে সমর্থন জানাইতেছে, বিভিন্ন জায়গায় দেখলাম। তবে এর যে আপনার প্রার্থী, এই প্রার্থীর সাথে যারা থাকে এদের সাথে আলাপ আলোচনা করলাম, তাদের আশা যে তারা নগরকান্দা সালথায় যে সামনে নির্বাচনে তারা জামানত হারাবে না, এটা তাদের দাবি। মানে আমি আমাদের যতটুকু, হ্যাঁ, সরি, আমাদের মৌলানা আহসান সাহেব চমৎকার ভাবে মানে কথাটা বললেন যে তারা আশাবাদী যে তারা জামানত হারাবে না। এটা মানে অত্যন্তই খুব সুন্দর একটা কথা। আমিও ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের যারা দায়িত্বশীল রয়েছে অনেকের সাথে এই কথা বলা হয়েছে। যেহেতু একটা জোটের মাধ্যমে ছিল তারা, স্বাভাবিকভাবেই তারা আমাদের জোটের সাথেই কাজ করেছে। হঠাৎ করে তারা জোট থেকে চলে যাওয়ার ব্যক্তিগত কারণ আছে, কিছু সরাই বিষয়ও আছে, সেগুলোর দিকে আমরা না যাই। তো তারা যেহেতু মানে কেন্দ্রিক কিছু কারণ থাকে, দলের প্রতি কিছু নির্দেশনা থাকে, সেই জায়গা থেকে তারা কাজ করে যাচ্ছে। বাদবাকি তারা যে খুব বেশি মানে হুজুরের বিরোধিতা করবে বলে মনে করছি না। জি। যেহেতু তারা একটা দল করে সেই জায়গা থেকে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এটাও হতে পারে, আমরা আশাবাদী, মানে ছোট দল থেকেও অনেক কিছু ঘটে যায়। আমরা আশাবাদী নির্বাচনের 12 তারিখের আগে ইনশাল্লাহ হয়তোবা তাদের থেকেও আমরা ভালো কিছু আশা করতে পারি, এবং আমরা সেই আশাটা করছি যে 12 তারিখের আগে হলেও তাদের যে সমর্থন রয়েছে, তাদের প্রিয় মানুষ রয়েছে, অবশ্যই প্রতিটা দলের হিতাকাঙ্ক্ষী থাকেন, ভালো মানুষ থাকেন, কিছু লোকজন অবশ্যই থাকেন। তাদেরকে নিয়ে ইনশাল্লাহ 12 তারিখের আগে আমি আগেও যে কথাটা বলেছিলাম, দল মত নির্বিশেষে দলা হুজুরের পাশে থাকবেন, সেটার সাথে আমি আবারও বলছি যে তারা হয়তো 12 তারিখে আগে এসে দল মত নির্বিশেষে দলা হুজুরের পাশে থাকবেন এবং নির্বাচনকে সফল করবেন বলে আমি মনে করছি। জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ ভাই মোহাম্মদ আহসান, এবং পাশাপাশি আবু মুসা সেও কিছু কথা সংযুক্ত করেছে। আমাদের আসলে আমাদের মূল যেই টার্গেট আসলে এটাই তো, যে আমাদের নগরকান্দার মধ্যে একজন যোগ্য প্রতিনিধি আমাদের তৈরি করে তোলা। সেক্ষেত্রে
যদি আমি একটু জানতে চাচ্ছিলাম হাসানের কাছ থেকে যে আমাদের নগরকান্দার মধ্যে যেহেতু শুধু নৌকা কি বলে ধানের শীষ এবং রিকশার কথা যেটা বলি, ধানের শীষ এবং রিকশাই তো মূল প্রার্থী না, আরো প্রার্থী আছেন। তো সেক্ষেত্রে আমাদের হাত পাকার কথাও আসে। হাত পাকার সাথে আমাদের সংযুক্ত, যদি আমরা আগে কথা বলি যে আমরা পূর্বে সংযুক্ত ছিলাম, তো তারা বিভিন্ন কারণে বের হয়ে আসছেন, কি জন্য তাদের একক ব্যক্তিগত ব্যাপার, সেটা বের হতে পারেন, কারো মতাদর্শ ভিন্ন থাকতেই পারে। সেক্ষেত্রে উম আমি হ্যাঁ সেক্ষেত্রে আমি বলি যে আমাদের নগরকান্দার মধ্যে অন্যান্য গ্রুপ যারা আছেন হয়তোবা তারা ধলা হুজুরকে, আবু মুসার কথাই যদি আমি বলি, তার কথার সাথে মিল রেখে, যে আমাদের শ্রদ্ধভাজন ধলা হুজুরকেই তারা জয়যুক্ত করবেন বলে, সেদিকে সাপোর্ট করবেন বলে আমরা আশা ব্যক্ত করছি। এক্ষেত্রে প্রিয় বন্ধুরা, আজকে আমাদের লাইভের সাথে সংযুক্ত ছিলেন মৌলানা আহসান সাহেব, আহসানুজ্জামান এবং এস এম মাহমুদ মুসা, এবং মুফতি আবু তাহের ও আমি ইব্রাহিম বিন এবং আমার ছোট ভাই এনসিপির নেতা বলা যায়, আমাদের নগরকান্দার প্রতিনিধি এনসিপির নাজমুল হোসেন। তো আমরা এই কয়েকজন মিলে আমরা সবাই আসলে খুবই আন্তরিক এবং বন্ধু বান্ধবের মতোই চলাফেরা ছোটবেলা থেকেই, যতটুকু আমাদের সখ্যতা। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম আমরা একদিন একটু লাইভে এসে আপনাদের সামনে রেখেই একটু নির্বাচনী প্রচারণা সম্পর্কে একটু নিজেদের মতো করে আমরা একটু গল্প করি বা আড্ডা দিই। সেক্ষেত্রে কিছু কথা হয়তো এমন থাকতে পারে যেগুলো নির্বাচনের বিভিন্ন দিকে আহ, আম, বিভিন্ন পরামর্শ বা দিক নির্দেশনা হিসেবে কাজ করতে বলে বলে আমি মনে করি, সেটা হতে পারে। কিংবা আমাদের যদি এমন হয় যে অহেতুক একটা লাইভ হলো, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থী, যে এতগুলো সময় আমরা নষ্ট করার জন্য, এতগুলো মানুষকে কষ্ট দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের লাইভের সারাংশ আমি যদি টেনে দেই, তাহলে এরকম হয় যে নগরকান্দার মধ্যে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে আমরা কিছুই বলতে পারছি না যে নগরকান্দার মধ্যে আসলে কারা সবচেয়ে বেশি এগিয়ে আছে। একদিকে লক্ষ্য করলে দেখা যায় নির্বাচনী মাঠে বা প্রচারণায় ধলা হুজুরের সমর্থক গোষ্ঠী অনেক এগিয়ে, তো অন্যদিকে লক্ষ্য করলে দেখা যায় বিএনপি এরাও পিছিয়ে নেই। আর অন্যান্য ইসলামিক দল যারা আছে, এদের মধ্যে হয়তো দুইটা ভাগ এমন হইতে পারে যে কিছু অংশ বিএনপির মধ্যে থাকবে, যেমন জমিয়ত সহ অন্যান্য যারা আছে এরা বিএনপির পক্ষপাতিত্ব করবে, এবং চরমোনাই সহকারে অন্য দল যারা আছেন তারা হয়তোবা ধলা হুজুরের পক্ষপাতিত্ব, রিকশা মার্কার পক্ষপাতিত্ব করতে পারেন বলে আমি আশাবাদী। সেক্ষেত্রে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তো আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিবেন, আমরা যাতে একটু বুঝতে পারি যে আমাদের নির্বাচনী প্রচারণা কতটুকু বা কতদূর মানুষের কাছে পৌঁছেছে, এবং যদি এমন হয় কোনো এলাকায় উম, আহ, তাদের নির্বাচনী প্রচারণা করার দরকার, কিন্তু বিশেষ করে রিকশা মার্কার যদি এমন হয় যে ধলা হুজুর এই এলাকাটায় আসলে আমার মনে হয় খুব ভালো হয়, এবং এখানে কোনো আসা যাওয়া হয়নি, মানুষের সাথে যোগাযোগ হয়নি, এরকম যদি কেউ মনে করেন তাহলে আমাদের জানাবেন, ইনশাআল্লাহ কমিটি আমরা উপরস্থ কর্মকর্তা যারা আছে এদেরকে জানানোর চেষ্টা করব। কিংবা আপনাদের জানা আছে এনসিপির নাজমুল আমাদের সাথে যুক্ত আছেন, তো নাজমুলের সাথেও আপনারা সরাসরি কথা বলতে পারেন যে ভাই আমাদের এই এলাকার মধ্যে এরকম যদি হুজুরের নির্বাচনী প্রচারণা করা হয় তাহলে ভালো হয়। আর আরেকটা জিনিস, সেক্ষেত্রে আমি একটু অবগত করছি, যেহেতু আমরা এখানে নিজেদের ভাই বোনেদের মিলে আড্ডা দিলাম, সেক্ষেত্রে আমরা অন্য কোনো দল থেকে কোনো লোক আনিনি। এটা আমরা ইচ্ছা করি এই জন্যই যে আমরা নিজেরা আড্ডা দিব, অন্য কোনো দল থেকে আনলে হয়তো রাজনৈতিক ইস্যুটা একটু বড় হতে পারে, আমরা সেটা চাইনি বিধায় করিনি। করলে হয়তো তাদের কোনো নির্বাচনী এলাকা যদি এমন থাকতো, তাহলে আমি তাদের নামও বলে দিতাম যে তাদের সাথে যোগাযোগ করবেন সেখানে নির্বাচনী পরিচালনা করার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের সর্বশেষ যে দাওয়াতটা আমি দিতে চাচ্ছি, আমাদের নগরকান্দার মধ্যে আমিরে মজলিস আগামী 2 তারিখে দুপুর 2টায় আমাদের নগরকান্দা কলেজে আসবেন। সেখানে যদিও মাঠ আমিরে মজলিসের ইয়া অনুসারে খুবই ছোট এবং স্বল্প পরিসরে জায়গাটা,
তারপরেও সেখানে আমরা যতটুকু সম্ভব আমরা শৃঙ্খলা বজায় রেখে শরীক হওয়ার চেষ্টা করব। আর ওই দিনেই আমাদের মোহতারাম মুফতি আব্দুল গফফার হাফিজাহুল্লাহ এর মাদ্রাসায় কাসমুল ইসলামিয়া মাদ্রাসায় মজলিস হবে, ইসলামী মজলিস। তো আমরা ইব্রাহিম ভাই, দলমত নির্বিশেষে সেখানে যুক্ত হব ইনশাআল্লাহ। হ্যাঁ, সকলকে এখনই আপনি লোকেশন মানে জায়গার অবস্থাটা বলে দিয়েন না, কারণ আমরা নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছি। তো নির্বাচন ইসির সচিব তিনি আমাদেরকে মাঠ দিয়া মানে একাডেমি মাঠ দিতে আশ্বস্ত করেছেন। তো সেজন্য আমরা হয়তো বা ভিন্ন পরিবর্তন করতে পারি, কিন্তু আগামী আচ্ছা। 2 তারিখ 2টায় সকলে প্রস্তুত থাকবো, জায়গা যেটাই হোক ইনশাল্লাহ আমরা পরে জানিয়ে দেবো। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই আমাদের নগরকান্দা পৌরসভার মধ্যে ইনশাল্লাহ আয়োজনটা হবে। এখন যেহেতু জায়গা নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত, আসলে আমিরে মজলিসের জন্য তো ছোটখাটো একটা মাঠ হইলেই হয় না, এটা তো ছোটখাটো জলসা হয় না। আমিরে মজলিস মানেই তো একটা সমাবেশ। তো সেক্ষেত্রে বড় কোনো মাঠের প্রয়োজন। বড় মাঠ হয়তো আমাদের ব্যবস্থা হবে। আমাদের হুজুরের সহযোগী মুখপাত্র যারা আছেন এবং হুজুরের সহকর্মী যারা আছেন, এরা সবাই খুব দৌড়ঝাঁপ করছেন, খুব চেষ্টা করছেন এগুলো ঠিক করার জন্য। তো আমি আজকে এই পর্যন্তই লাইভ শেষ করব। লাইভ শেষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের বড় ভাই মাসুদুর রহমান সাহেব তিনি এসেছেন, দেখে মনটা ভরে গেল। আর অনেক সাথী ভাই আছেন যারা আসছেন, তাদের নামটা একটু যদি বলে দিই, যে আব্দুস সবুর ভাই দেখছেন, শফিকুল ইসলাম সবুজ ভাই শিল্পী মানুষ, তিনি দেখছেন, দেখেছেন, এবং এনামুল খান, আমাদের মহিলা কমিশনার মোসাম্মদ খাদিজা মনির দেখেছেন, পরিবারের বড় ছেলে ইনশাল্লাহ রিক্সা বলেছেন, আহ, কি লিখছেন, এরপরে মশিউর রহমান দেখেছেন, তামিম বিন আনোয়ার, নাজমুল ভাষণ দিচ্ছে, হ্যাঁ রিক্সা, সাব্বির কাজী, হাসিব মাহমুদ, উসমান গনি, শরীফুজ্জামান, সাইফুল ইসলাম, মৌলানা মাহফুজুর রহমান সাইফি, এমডি তালহা, এমডি তাহের মোল্লা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা দোয়া আমাদের নগরকান্দা ও সালতার সুন্দর সুস্থ একটি নির্বাচন হোক। এই ক্ষমতা যে এই ক্ষমতায় আসুক সুন্দরভাবে যেন কাজ করতে পারে। জি ভাই, এটাই আমাদের প্রত্যাশা। সাইফুল ইসলাম দেখছেন, এমনি ভাবে আমাদের মোহাম্মদ জাহিদ ভাই দেখছেন, জুনায়েদ মুন্সি, কামরুজ্জামান, এমডি শাফিন, মোহাম্মদ শফিকুল ইসলাম সোহেল, নাফিস আব্দুল্লাহ, নাহিদ মিয়া। নাহিদ ভাই তুমি কেমন আছো? আমার মক্তবের সাথী মুফতি আবু তাহের, তিনি আচ্ছা, কল আসছে বিদায় বের হয়ে গেছে। আলিমুজ্জামান সাকি, এরপরে আমাদের শামসুদ্দোহা ফরিদপুরি, কে এম শামসুদ্দোহা ফরিদপুরি, আমাদের বড় ভাই সাইফুল ইসলাম, সোমাজাহান মিত্র, তাহের, আহ, সালাউদ্দিন মিয়া, এমনিভাবে সাইফুল ইসলাম, আরো অনেক ভাই দেখেছেন, অনেক কমেন্ট করেছেন। তার মধ্যে আমাদের অনেকেরটা আমরা পিছনে ফেলে রেখেছি। এটা আসলে জাহিদুল ইসলাম জসিম ভাই, আমাদের বড় ভাই, তিনিও দেখেছেন। এভাবে আমাদের অনেক ভাই ব্রাদার আছেন, যুক্ত আছেন। আমাদের আনিস সাজিদ ভাই। তো আজকের মতো আমরা ইনশাল্লাহ এখানেই লাইভটা শেষ করতে যাচ্ছি। আরো মুফতি মিনহাজুর রহমান অলিউল্লাহ ফরিদি, আমাদের বড় ভাই মাসুদুর রহমান সাহেব এখনো আছেন। ধন্যবাদ সবাইকে। আমাদের ইচ্ছা ছিল আমাদের মাসুদ ভাইকে নিয়ে লাইভটা করার, কিন্তু উনি অনেক ব্যস্ত মানুষ বিধায় নক করতে সাহস করিনি। ইনশাল্লাহ পরবর্তীতে একটা অনুষ্ঠান হবে, আমাদের মাসুদ ভাই সেখানে থাকবেন অতিথি হিসাবে, এবং সেখানে ইনশাল্লাহ সুন্দর একটা আলোচনার মাধ্যমে আমরা একটা জাতিকে মেসেজ দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত আজকের লাইভ। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, এবং নগরকান্দা সালতার জন্য বিশেষভাবে সবাই দোয়া করবেন, যেন কোনো বিশৃঙ্খলা ব্যতি রেখে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।